আসসালামু আলাইকুম দর্শক। সমসাময়িক বাংলাদেশের নানা বিষয় নিয়ে আলোচনায় আমাদের সঙ্গে আছেন। নমস্কার, আমি তরুণ ঘোষ। কালকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনেকগুলো ইন্টারভিউ, মানে একটা ইন্টারভিউ অনেকগুলো কাগজে ছাপা হয়েছে। তার মধ্যে আমাদের কাগজে যেটা ছাপা হয়েছে সেটা হচ্ছে মাথা উঁচু করে দ্রুত ফিরবো শেখ হাসিনা। এখন তিনি এই ইন্টারভিউটা কিভাবে দিয়েছেন সেটা আমাদের কাছে এখনো পরিষ্কার নয়, অন্তত লেখাতেও পরিষ্কার হয়নি। কিন্তু এটা কন্টিনিউ করবে। যে লিখেছে তাকে আমি খুব বিশ্বাস করি। তার নামে বেশ কয়েকবার পড়েওছি অগ্নি রায়। দিল্লিতে যদি কারোর সত্যি সত্যি সম্পর্ক থেকে থাকে তাহলে সে হচ্ছে অগ্নি। তো অগ্নি এটা কন্টিনিউ করবে। এই লেখাটা অনেক বড় লেখা, ইন্টারভিউটা। মানে কিভাবে কিভাবে ফিরবে সেটা উনি বলেননি। কিভাবে ফিরবে সেটা তো হচ্ছে ভারতবর্ষের ব্যাপার, সেটা ভারতবর্ষ যা করার করবে। তার বক্তব্য তিনি বলেছেন দেশে ফেরার ব্যাপারে, আওয়ামী লীগের কার্যক্রমের ব্যাপারে, এবং তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগগুলো আনা হয়েছিল সেগুলোকে তিনি খণ্ডন করেছেন, যেভাবে একদম যৌক্তিকভাবে, কারণ কূটনীতিক যেভাবে খণ্ডন করে তিনি সেভাবেই খণ্ডন করেছেন। আবারও দেখা যাক তিনি কি বলছেন। তিনি বলছেন বাংলাদেশের বিএনপি ক্ষমতায় আসার পর দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন ইনিংস শুরু করেছে মোদী সরকার। তবে গত মাসে নয়াদিল্লিতে এসে সে দেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমান, শেখ হাসিনা এবং প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে প্রত্যর্পণের আর্জি ফের জানিয়েছেন। বিদেশ মন্ত্রক সূত্রের খবর, হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে কোনো চিন্তাভাবনা এখনো প্রধানমন্ত্রী দপ্তরের নেই। এই পরিস্থিতিতে তার নিজের এক আওয়ামী লীগের জন্য নেতাদের দেশে ফেরা নিয়ে একান্ত সাক্ষাৎকারে মুখ খুললেন শেখ হাসিনা। প্রসঙ্গত 6 বছরের নির্বাসিত জীবন কাটিয়ে 1981 সালের 17ই মে নিজ দেশে ফিরেছিলেন। তার ঠিক 45 বছর পর ভারতে আসা শেখ হাসিনার বক্তব্য, আমাকে 19 বার হত্যা করার চেষ্টা করা হয়েছে। 2004 সালের 21শে আগস্ট গ্রেনেড হামলা করে আমাদের দলকে ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্র হয়েছে, কিন্তু থামানো যায়নি। সৃষ্টিকর্তা যেহেতু আমায় বাঁচিয়ে রেখেছেন, আমি দ্রুততায় বাংলাদেশের মাটিতে ফিরব। মাথা উঁচু করে দেশে গণতান্ত্রিক পরিবেশ ফেরানোর গর্ব নিয়েই ফিরব। কিন্তু আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা থাকলে কিভাবে প্রত্যাবর্তন সম্ভব? শেখ হাসিনার কথায় এই প্রশ্ন তাকে করা হয়েছিল। তা শেখ হাসিনার কথায়, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার পরও তৎকালীন শাসক গোষ্ঠী আওয়ামী লীগকে ধ্বংস করার সব চেষ্টা করে, কিন্তু উল্টে আওয়ামী লীগ শক্তিশালী হয়ে ফিরে এসেছে। যারা এই নিষেধাজ্ঞাকে স্থায়ী বলে মনে করছেন তারা তাদের ইতিহাসের পাতায় চোখ রাখতে বলবো। আমাদের কোটি কোটি সমর্থক এবং লাখো লাখো কর্মী দেশেই রয়েছেন। এখনো আমার ছাত্রলীগের ছেড়ে অসহায় কৃষকদের পাশে রয়েছে। ইউনূসের নেতৃত্বাধীন অবৈধ অন্তর্বর্তী সরকার এবং সাজানো নির্বাচনের মাধ্যমে গঠিত বিএনপি সরকারের অপশাসনের বিরুদ্ধে আমাদের নেতাকর্মীরা সরব। আওয়ামী লীগ মানুষের আবেগ রয়েছে, আমাদের আওয়ামী লীগ মানুষের আবেগে রয়েছে, ফলে আমাদের ফিরে আসা অনিবার্য। শুধু কিছু সময়ের ব্যাপার। আরো সংগঠিত ও শক্তিশালী হয়ে ফিরবো। নীরবে তার প্রস্তুতি চলছে। এই নীরবে তার প্রস্তুতিটা কি আওয়ামী লীগের প্রস্তুতি? আওয়ামী লীগের প্রস্তুতি সেরকম নেই কিছু, আমি চোখের সামনে যা দেখতে পাচ্ছি। তাহলে কার প্রস্তুতি চলছে উনি ভালো বলতে পারবেন। কিন্তু এটা তো ঘটনা যে আগামী আওয়ামী লীগের বহু নেতাকর্মী এই মুহূর্তে দেশের বাইরে, কলকাতাতেও রয়েছেন দলের অনেক প্রাক্তন মন্ত্রী, সাংসদ। হাসিনা বলছেন, এই প্রশ্ন যখন করা হয় তখন হাসিনা বলছেন, কেউ স্বেচ্ছায় দেশ ত্যাগ করেনি। ভয়াবহ পরিস্থিতিতে অনেকেই প্রাণে বাঁচতে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছেন। দলের 600-র বেশি নেতাকর্মীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। 1.5 লাখ নেতাকর্মীকে মিথ্যে মামলায় গ্রেপ্তার করা হয়েছে। কারাবন্দীদের ন্যূনতম আইনি অধিকার দেওয়া হচ্ছে না। এই অবস্থায় যারা বাইরে রয়েছেন তারা বিশ্বের বিভিন্ন মানবাধিকার সংগঠনে বাংলাদেশের প্রকৃত পরিস্থিতি তুলে ধরছেন, সামাজিক মাধ্যমে সক্রিয় হয়েছেন। দেশের ন্যূনতম গণতান্ত্রিক পরিবেশে আইন ও শাসন তৈরি হলেই তবে ফিরবেন। শত প্রতিকূলতার মধ্যেও তার দলীয় কর্মসূচি পালন করছেন। দল তার সর্বোচ্চ আচ্ছা, শত প্রতিকূলতার মধ্যেও যারা দলীয় কর্মসূচি পালন করছেন, দল তাদের সর্বোচ্চ মূল্যায়ন করবে। এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ। মানে এখন যারা
এই কর্মসূচি পালন করছে এত ঝড় ঝাপটা সামলে, তারাই কিন্তু সর্বোচ্চ মূল্যায়ন পাবে। ভারতের সঙ্গে সম্পর্কের মূল্যায়ন কিভাবে করছে শেখ হাসিনা? বিশেষ করে তার বিরুদ্ধে ভারত বিরোধীদের বরাবরই অভিযোগ ভারত তোষণের। হাসিনার কথায়, আমরা বিরোধী শক্তিরা সর্বদাই এই অভিযোগ করেছে, আমাদের বিরোধী শক্তিরা সর্বদাই এই অভিযোগ করেছে আওয়ামী লীগ নাকি ভারতের কাছে দেশ বিক্রি করে দিয়েছে, দেশ বিরোধী চুক্তি করেছে। কিন্তু খেয়াল করে দেখুন, অন্তর্বর্তীকালীন সরকার অথবা বর্তমান বিএনপি সরকার এখনো পর্যন্ত একটিও দেশ বিরোধী চুক্তি সামনে হাজির করতে পারেনি। তাদের মিথ্যাচার প্রমাণিত হচ্ছে। তার সংযোজন 1996 সালে ক্ষমতায় এসেই আমরা গঙ্গা পানি চুক্তি করেছিলাম। 1914 সালে আন্তর্জাতিক আদালতে সমুদ্র সীমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির মাধ্যমে ভারতের কাছ থেকে প্রায় 20,000 বর্গ কিলোমিটার সমুদ্র সীমা বাংলাদেশের মানচিত্রে যোগ করেছিলাম। 2015 সালে স্থল সীমান্ত চুক্তির মাধ্যমে ছিটমহল সমস্যার স্থায়ী সমাধান করে গিয়েছে। ভারত বাংলাদেশ মৈত্রী পাইপলাইন এই জ্বালানি সংকটের সময়ও বাংলাদেশের লাইফলাইন। এর মধ্যে কোনটা অন্য দেশের তাবেদারি বিএনপি বলুক। এই ঘটনা যে বিদেশ নীতির ক্ষেত্রে আওয়ামী লীগ দেশের জনগণের স্বার্থকেই অগ্রাধিকার দিয়ে এসছে। লেখাটা পড়ে মনে হলো এটা চলবে, লেখা আছে চলবে। লেখাটা পড়ে মনে হলো যে এটা একটা ইন্টারভিউ, কারণ পরস্পর কথাবার্তার যে ঢংটা যেটা দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে এটা একটা ইন্টারভিউ। অর্থাৎ এতদিন যেটা উনি টেলিফোন ইমেলে ইন্টারভিউটা দিতেন, এখন সেটা মনে হচ্ছে সামনাসামনি। এখন অনেকগুলো কাগজে বেরিয়েছে, মিলেনিয়াম পোস্টে বেরিয়েছে, তারপর আমাদের টাইমস অফ ইন্ডিয়ায় বেরিয়েছে, Y1-এ বেরিয়েছে, অনেকগুলো জায়গায় বেরিয়েছে। যারা যারা একটা দিন বোধহয় টাইম দিয়েছিলেন উনি, সবাই মিলে গিয়ে তার ইন্টারভিউ নিয়েছে। এখন কি করে ফিরবেন এই প্রশ্ন দেখুন, শেখ হাসিনা সদুত্তর এখন দিতে পারবেন না। এইটা শেখ হাসিনার নির্ভর করছেন ভারতবর্ষের উপরে সম্পূর্ণ। আর আওয়ামী লীগের কর্মীরা চোরাগোপ্তা সমস্ত কিছু করছেন, তারা ফেরার চেষ্টা করছে, এটা ঠিক। কিন্তু আওয়ামী লীগের নেতা এবং মন্ত্রীরা যতক্ষণ না দেশে ফিরে তারা দলের হাত ধরছেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু আওয়ামী লীগের কর্মীরা সেই শক্তিটা পাবে না। এটা একদম মানে ধ্রুব সত্য। তাহলে বাকি কি থাকে? বাকি থাকে একটাই, সেটা হচ্ছে লাঠৌষধি। এই যে তাড়াতাড়ি বেড়া ফেরা দেওয়া কমপ্লিট হচ্ছে, বেশি দেরি করো না, আমাদের হাতে অত সময় নেই। গতকালকেও আমি বলেছি যে শুভেন্দুকে যেটা বলা হয়েছে, এবং শুভেন্দু তাড়াতাড়ি কাজ করছে। আমার মনে হয় ভারতবর্ষ আর বেশি দিন অপেক্ষা করবে না। ভারতবর্ষ এই ঝামেলা থেকে মুক্ত হতে চায়। যে পাশে রাষ্ট্রে একটা এরকম দুর্বিনীত সরকার বসে আছে আর তারা মাস্যর ন্যায় করে যাবে। তারপর সকালে যেটা বললাম, যেটা ইন্টারভিউতে যেটা শুভেন্দু বলেছে যে দুদেশের জামাতকে আমি উৎখাত করে ছাড়বো, তার মানে বাংলা দিয়ে ওই যে পূর্ব দিয়ে আক্রমণের কথা বলা হয়েছে না, এবার ভারত পূর্ব দিক দিয়ে হয়তো আক্রমণটা করবে আমার যতদূর মনে হচ্ছে। করে যা শায়েস্তা করার শায়েস্তা করে একমাত্র ভারতই পারে। এবং আমি অনেক আগে বলেছি, যদি নরেন্দ্র মোদী সরকার মনে করেন বা নরেন্দ্র মোদী যদি মনে করেন শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে তখ্তে বসিয়ে দিয়ে আসবেন, মানে সিংহাসনে বসিয়ে দিয়ে আসবেন, তাহলে পৃথিবীর কোনো শক্তি ওনাকে আটকাতে পারবে না। এত কিছু করেও আমেরিকার মতো শক্তিমান দেশ কিন্তু ভারতকে টলাতে পারেনি, নরেন্দ্র মোদীকে টলাতে পারেনি। এই যে এত বড় মিটিংটা হয়ে গেল, এই আপনার বেজিংয়ে ডোনাল্ড ট্রাম্প এবং আমাদের জিনপিং এর মধ্যে, মোদির মধ্যে কোনো পরিবর্তন দেখেছেন? উনি দেশ ভ্রমণে বেরিয়ে গেছেন, কারণ ওনার পরবর্তী কাজ হচ্ছে বাংলাদেশে শেখ হাসিনাকে প্রতিষ্ঠা করা, এবং তার কাজটা খুব সময় মতো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। যার জন্য আমি বলেছিলাম যে ডিসেম্বরের মধ্যে উনি ফিরবেন। হয়তো দেখা যাবে যে ডিসেম্বরের আগেই হয়তো ফিরে আসছেন। সুতরাং একদিন আমি যা বলে আসছিলাম, একদিন আমাকে যা কথা আপনারা শুনিয়েছেন, যারা কথা শুনিয়েছেন তাদের কথা বলছি, যারা শুনিয়েছেন কথা, তো আজকে ছাপার করে দেখিয়ে দিলাম। আমি তো মুখে বলতাম অনেক ভুলবাস অনেক কিছু বলতেন,
আজ কিন্তু ছাপার অক্ষরে দেখিয়ে দিলাম। আর আমাদের আনন্দবাজারে বেরোনো মানে একটা প্রতিষ্ঠিত কাগজে বেরোনো, এবং অগ্নি রায়ের মতো একজন করা, মানে সে একজন জ্ঞানী গুণী, এবং সে জানে কোনটা ছাপতে হবে কোনটা ছাপতে হবে না। আর আনন্দবাজারও জানে ফার্স্ট পেজে অ্যাঙ্কারে এই স্টোরিটা ক্যারি করার অর্থ কোন জায়গায় হতে পারে। যারা কাগজে কাজ করেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন ফার্স্ট পেজে অ্যাঙ্কারে একটা স্টোরিকে মানে ক্যারি করা, তার অর্থটা কি হতো। অ্যাঙ্কার কি জানেন? অ্যাঙ্কার হচ্ছে কাগজকে ধরে রাখা। কাগজ, জাহাজ যেমন অ্যাঙ্কার ফেলে জাহাজকে ধরে রাখে, অ্যাঙ্কার হচ্ছে কাগজকে বলা হয়, নিচের স্টোরিটাকে বলা হয় অ্যাঙ্কার, যে কাগজটাকে বেঁধে রেখে দেয়। ওপরে লিড ধরে রাখে, তলার অ্যাঙ্কার ধরে রাখে, মধ্যিখানে কাগজ থাকে। এইটা হচ্ছে কাগজের লেআউট। যাই হোক, এই কাগজ সম্পর্কে আমি বলতে বসিনি আপনাদের কাছে। তো এখন আপনারা এখন দিন গুনুন, দেখুন আমার কথা সত্যি হয় কি মিথ্যে হয়। 1.5 বছর ধরে, 2 বছর ধরে আমি তো গালি খেয়েই মরছি। এখন দেখা যাক আর কতদিন আমায় গালি খেতে হয়। তা মনে হয় না বেশি দিন আর গালি ফালি খেতে হবে, যা অবস্থা দেখছি। তাই আমি চেষ্টা করলাম এখানে কাগজটা তুলে ধরার। আপনারা যদি পারেন স্টিল করে পড়ে নিতে পারেন। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার আলোচনাটা বেশ জমে উঠেছে। এতদিন যেটি ছিল আওয়ামী লীগের অনলাইন আলোচনায়, সেটি এখন ভারতীয় সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সাথে সাথে সরকারের পক্ষ থেকেও এ নিয়ে বক্তব্য আসায় এই আলোচনায় প্রশ্ন উঠছে, শেখ হাসিনা গত কয়েকদিন ধরে তিনি ফিরছেন বলে যে বক্তব্য দিয়ে আসছেন, তার পেছনে কি এমন কোনো বিশেষ রহস্য আছে যেটির কারণে নানান পক্ষে আলোচনা শুরু হয়েছে। আবার শেখ হাসিনা ফেরার এই বার্তা নিয়ে বেশ চিন্তিত দেখা যাচ্ছে ইউনূসের সমর্থক বলে পরিচিত ছাত্র নেতাদেরকেও। তাদেরকেও প্রকাশ্যে জনসভায়, কেউ বা নিজের ফেসবুক পেজে লম্বা স্ট্যাটাস দিচ্ছেন। ভারতীয় গণমাধ্যমগুলো ঘেটে দেখা যাচ্ছে আওয়ামী লীগ সভানেত্রী 3টি ভারতীয় গণমাধ্যমকে ইমেইলে সাক্ষাৎকার দিয়েছেন, যেগুলো 19 মে ছাপা হয়েছে। তার মধ্যে আনন্দবাজার পত্রিকাকে বলেছেন তিনি এবং তার দল আওয়ামী লীগ আরো সংগঠিত হয়ে শক্তিশালী হয়ে যে ফিরবে, তার জন্য নীরবে প্রস্তুতি চলছে। প্রশ্ন হলো, এই নীরব প্রস্তুতির ধরনটা কি? সেটির ইঙ্গিত পাওয়া যায় এই 3টি ইমেল সাক্ষাৎকারে। মিলেনিয়াম পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন তিনি মাথা উঁচু করে ফিরবেন। দ্য হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন তার অনুপস্থিতির অর্থ তার নীরবতা নয়, কারণ তিনি কূটনৈতিক ও আন্তর্জাতিক পর্যায়ে মাথা উঁচু করে ফেরার জন্য কাজ করছেন। দর্শক, এর আগে 2 দফায় শেখ হাসিনা ভারতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে ইমেইলে সাক্ষাৎকার দিয়েছেন, কিন্তু এই প্রথম কোনো মিডিয়াতে তিনি দেশে ফেরার কথা বলেছেন। শেখ হাসিনার এই ইমেল সাক্ষাৎকারগুলো এমন এক সময় প্রকাশিত হলো যেখানে কয়েকদিনের মধ্যে ভারতে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। কূটনৈতিক সূত্রগুলো বলছে রুবিওর সফরে দিল্লিতে আলোচ্য সূচির একটি অন্যতম ইস্যু বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার আঞ্চলিক নিরাপত্তা ইস্যু। শুধু দিল্লি নয়, মার্কো রুবিও কয়েক ঘন্টার জন্য কলকাতায় যাবেন, সেখানেও বিষয়টি নিয়ে আলোচনা হবে। বিশ্লেষকদের প্রশ্ন, 3য় দফায় ইমেল সাক্ষাৎকারের মাধ্যমে সেটির কি ইঙ্গিত দিলেন শেখ হাসিনা? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। 24 আগস্টের পর থেকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দিল্লিতে আছেন। ভারতীয় সরকারের দাবি তিনি দেশটির সরকারের অতিথি হয়ে দিল্লিতে আছেন। সেখান থেকে তিনি নিয়মিত দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে অনলাইনে ভিডিও বার্তা দেন। দিল্লিতে থাকা অবস্থায় কোনো গণমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার প্রথম ছাপা হয়েছিল গত বছরের 29 অক্টোবর। ওই একদিনে বিশ্বখ্যাত 3টি আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার ইমেইলে দেওয়া সাক্ষাৎকার প্রকাশিত হয়েছিল। আন্তর্জাতিক এই সংবাদ মাধ্যমগুলো ছিল মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স, ফ্রান্স ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি এবং যুক্তরাজ্য ভিত্তিক শীর্ষস্থানীয় দৈনিক পত্রিকা দ্য ইন্ডিপেন্ডেন্ট। এই 3টি সাক্ষাৎকারের মূল বিষয় ছিল সাক্ষাৎকারগুলোতে তিনি জুলাই আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের সাথে তার নিজের কোনো দায় নেই বলে তিনি দাবি করেছিলেন। 2য় দফায় শেখ হাসিনা ইমেল সাক্ষাৎকার ছাপা হয় গত বছরের শেষ দিকে। 2025 সালের নভেম্বরে তিনি ভারতীয় গণমাধ্যম নিউজ 9কে এবং ডিসেম্বরে নিউজ 18 ইন্ডিয়াকে সাক্ষাৎকার দিয়েছিলেন। এই দুটি সাক্ষাৎকারে তিনি আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার পদক্ষেপকে অসাংবিধানিক বলে দাবি করেছিলেন।
তাছাড়া এই 2 দফার সাক্ষাৎকারগুলোতে ভারত ও পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক এবং ইউনূসের কর্মকাণ্ডের সমালোচনা করেছিলেন, কিন্তু তার দেশে ফেরা নিয়ে এর আগে জোরালোভাবে কোনো সাক্ষাৎকারে কিছু বলেননি, যেটি দেখা যাচ্ছে 19 মে তিনটি ভারতীয় গণমাধ্যমকে দেয়া ইমেল সাক্ষাৎকারে। এই 3টি গণমাধ্যম হলো হিন্দুস্তান টাইমস, মিলেনিয়াম পোস্ট এবং কলকাতার বাংলা দৈনিক আনন্দবাজার। 3টি গণমাধ্যমের পক্ষ থেকে মূল প্রশ্নটি ছিল শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এরই মধ্যে ফাঁসির দণ্ড দিয়েছে এবং সরকার নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে রেখেছে। এমন পরিস্থিতিতে নিষেধাজ্ঞা বহাল থাকলে কিভাবে প্রত্যাবর্তন সম্ভব? এর উত্তর দিতে গিয়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তার 1981 সালে দেশে ফেরার ইতিহাস তুলে ধরেন। মিলেনিয়াম পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের গর্ব নিয়ে মাথা উঁচু করে ফিরবেন। আনন্দবাজারকেও একই কথা বলেছেন। তবে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা বহাল থাকা অবস্থায় তার ফেরা আদৌ সম্ভব কিনা এমন প্রশ্নের জবাবে তিনি যা বলেছেন সেটি বেশ ইঙ্গিতপূর্ণ। যেমন আনন্দবাজারকে বলেছেন, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার পরেও তৎকালীন শাসক গোষ্ঠী আওয়ামী লীগকে ধ্বংস করার সব চেষ্টা করে, কিন্তু উল্টো আওয়ামী লীগ শক্তিশালী হয়ে ফিরে এসেছে। যারা এই নিষেধাজ্ঞাকে স্থায়ী মনে করছেন তাদের ইতিহাসের পাতায় চোখ রাখতে বলেছেন আওয়ামী লীগ সভানেত্রী। মিলেনিয়াম পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, 1971 সালে তৎকালীন পাকিস্তান সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল। শেখ হাসিনা বলেছেন, নিষেধাজ্ঞা যদি আওয়ামী লীগকে দমন করতে পারত তাহলে বাংলাদেশের জন্ম কখনোই হতো না। হিন্দুস্তান টাইমসকে বলেছেন, এই নিষেধাজ্ঞা ক্ষমতাসীনদের সাময়িক শক্তি প্রদর্শন, কিন্তু বাস্তবে এটি তাদের ভয়ের প্রতিফলন। তারা আওয়ামী লীগকে ভয় পায়, কারণ আওয়ামী লীগ যদি নিয়মিত রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারে তাহলে তাদের পক্ষে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়বে। আনন্দবাজারের কাছে তিনি দাবি করেছেন, আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের আবেগে রয়েছে, ফলে তার ও তার দলের ফিরে আসা অনিবার্য, শুধু কিছু সময়ের ব্যাপার। আরো সংগঠিত হয়ে শক্তিশালী হয়ে ফিরবেন তিনি। নীরবে তার প্রস্তুতি চলছে। দর্শক, আওয়ামী লীগ ফেরার জন্য যে প্রস্তুতি চলছে সেটি এই প্রথমবারের মতো শেখ হাসিনা প্রকাশ্যে বললেন। অবশ্য গত সপ্তাহখানেক ধরে অনলাইনে পাওয়া তার অডিওতে শোনা গেছে তিনি 6 মাসের মধ্যে দেশে ফিরবেন। প্রশ্ন হলো, নীরবে কি প্রস্তুতি চলছে? এর ইঙ্গিত পাওয়া যায় হিন্দুস্তান টাইমস ও আনন্দবাজারে প্রকাশিত সাক্ষাৎকারে। হিন্দুস্তান টাইমসের সাক্ষাৎকারে বলা হয়েছে, তার বাংলাদেশে ফেরা বা রিটার্নের বিষয়টি একটি নির্দিষ্ট তারিখ বা সময়ের উপর নির্ভর করে না। বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ, মত প্রকাশের স্বাধীনতা, রাজনৈতিক অধিকার এবং আইনের শাসন পুনরুদ্ধারে তিনি ও তার দল কাজ করে যাচ্ছেন। তিনি বলেছেন, তার অনুপস্থিতির অর্থ তার নীরবতা নাই। এরপর তিনি যেটি বলেছেন সেটি থেকে ধারণা পাওয়া যায় নীরবে যে প্রস্তুতি চলছে সেটি আসলে কি। তিনি জানিয়েছেন, বাংলাদেশের জন্য তিনি লড়াই করছেন এবং তিনি ও তার দল আওয়ামী লীগ কূটনৈতিক পর্যায়ে, আন্তর্জাতিক আইনি কাঠামোর মধ্যে এবং বিশ্বব্যাপী মিডিয়ার মাধ্যমে সক্রিয়ভাবে কাজ করছেন। আবার মিলেনিয়াম পোস্টের সাক্ষাৎকারেও বিষয়টি পরিষ্কার করে বলেছেন, কূটনৈতিক ও আন্তর্জাতিক পর্যায়ে বেশ জোরে সোরে কাজ চালাচ্ছে আওয়ামী লীগ। আরেকদিকে দেশের নেতা কর্মীরাও আগের চেয়ে অনেক বেশি সংগঠিত বলে তিনি দাবি করেছেন। এমনকি কূটনৈতিক পর্যায় থেকে বিভিন্ন সময় রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের যে প্রস্তাবের কথা শোনা গিয়েছিল সেটি নিয়ে তিনি যে খুব বেশি চিন্তিত নন সেটিও 3টি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন। দর্শক, শেখ হাসিনা এই যে প্রথমবারের মতো আওয়ামী লীগের ফেরার বিষয়ে কূটনৈতিক ও আন্তর্জাতিক তৎপরতার কথা বললেন, সেটি এমন এক সময় যখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দিল্লি সফরে যাচ্ছেন 5 দিন পরে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, 3 দিনের সফরে রুবিও পররাষ্ট্রমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো ভারতে যাবেন। সেখানে তার কোয়াডের সম্মেলনের পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে বৈঠক হওয়ার কথা রয়েছে। তার এই সফরের সময় আমেরিকার 250 বছর পূর্তি উপলক্ষে দিল্লিতে একটি অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। নিউ ইয়র্ক টাইমসের এক খবরে বলা হয়েছে, মার্কো রুবিওর এই সফরের আগে আমেরিকার 250 বছর পূর্তি অনুষ্ঠানকে ঘিরে দিল্লিতে বেশ অভিনব প্রচার চালানো হচ্ছে। 3 চাকাওয়ালা স্কুটারের পিছনে ট্রাম্পের পোর্ট্রেট আর আমেরিকার জাতীয় পতাকা দিয়ে লেখা হয়েছে, শুভ জন্মদিন 250 বছরের পুরনো আমেরিকা। কূটনৈতিক সূত্রগুলো বলছে, রুবিওর এই সফরের বিশেষত্ব হলো প্রায় 14 বছর পর কোনো মার্কিন হাই প্রোফাইল মন্ত্রী পশ্চিমবঙ্গ বা কলকাতা সফরে যাচ্ছেন। তবে সফরটি হবে কয়েক ঘন্টার। পশ্চিমবঙ্গের নির্বাচনে প্রথমবারের মতো বিজেপি ক্ষমতায় যাওয়ার পর তার এই সফরকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সূত্রগুলো বলছে, দিল্লি ও কলকাতার বৈঠকগুলোর আলোচ্য সূচিতে
বাংলাদেশ এবং দেশটির সাম্প্রতিক পরিস্থিতিকে ঘিরে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক নিরাপত্তা ইস্যু বিশেষ স্থান পাবে। এর আগে শেখ হাসিনার এমন সাক্ষাৎকারকে বিশ্লেষকরা বিশেষ নজরই দেখছেন, কারণ শেখ হাসিনা এই সাক্ষাৎকারগুলোতে জঙ্গি উত্থানের ইস্যুটি তুলে এনেছেন। মিলেনিয়াম পোস্টের পক্ষ থেকে শেখ হাসিনাকে প্রশ্ন করা হয়েছিল, আপনি কি সারা বিশ্বের বন্ধুপ্রতিম দেশ এবং সংস্থার সমর্থন চাইছেন? শেখ হাসিনা উত্তরে বলেছেন, তিনি বিশ্বের সকল গণতান্ত্রিক রাষ্ট্র ও সংগঠনের সহযোগিতা কামনা করছেন। বাংলাদেশে আজ যা ঘটছে তা নিছক একটি দেশের অভ্যন্তরীণ বিষয় নয় বলে তিনি দাবি করেন। বলেছেন, এটি মৌলিক মানবাধিকার এবং গণতান্ত্রিক মূল্যবোধের সাথে যুক্ত। তিনি বলেছেন, যদি বাংলাদেশের গণতন্ত্র ব্যর্থ হয়, যদি একটি মৌলবাদী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, যদি অরাজকতার সংস্কৃতি অব্যাহত থাকে, তবে বাংলাদেশের 18 কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হবে। এর প্রভাব পড়বে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার উপরও। হিন্দুস্তান টাইমসে ছাপা হয়েছে, জঙ্গি ও চরমপন্থী শক্তির উত্থানের কারণে বাংলাদেশ 2001 থেকে 2006 সালের মধ্যবর্তী সময়ের অন্ধকার দিনগুলোতে ফিরে যেতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী। তিনি দাবি করেছেন, চরমপন্থা ও জঙ্গিবাদ শুধু বাংলাদেশের জন্যই হুমকি নয়, আঞ্চলিক নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি। কূটনৈতিক সূত্রগুলো বলছে, মার্কো রুবিওর সফরে ভারত ও আমেরিকার বাণিজ্য ইস্যুর পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তার ইস্যুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন পরিস্থিতিতে শেখ হাসিনার এই ইস্যুতে কথা বলা বেশ তাৎপর্যপূর্ণ। এদিকে শেখ হাসিনার এমন বক্তব্য নিয়ে যে বাংলাদেশের সরকারি মহলও বেশ ভাবছে, সেটি বোঝা যাচ্ছে। এতদিন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছিল তারা ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চেয়েছে, কিন্তু 19শে মে বাংলাদেশের প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান বলেছেন, শেখ হাসিনা যদি বাংলাদেশে ফেরত আসেন, তাকে কোনো এক্সট্রা জুডিশিয়াল কিছু বিএনপি সরকার করবে না। তিনি বলেছেন, শেখ হাসিনার বিচার হয়েছে, দেশে ফিরলে তাকে সে রায় ডিফেন্ড করতে দেওয়া হবে। বিরোধী দলীয় সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ একদিন আগের মতোই দাবি করেছেন, আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনাকে ফিরতে দেওয়া হবে না। 19শে মে শেখ হাসিনার সাক্ষাৎকারগুলো প্রকাশের পরই লম্বা স্ট্যাটাস দিয়েছেন ইউনূসের মাস্টারমাইন্ড খ্যাত সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। অবশ্য তার স্ট্যাটাসটা একেবারে গদ্য কবিতার মতো। সেখানে তিনি দাবি করেছেন, আওয়ামী লীগ সেদিনই ব্যাক করেছে, 24কে 71-এর বিরুদ্ধে দাঁড় করিয়েছিল স্বাধীনতার বিরুদ্ধের শক্তি। তিনি আওয়ামী লীগের শক্তিশালী হওয়ার পিছনে ইউনূসের আমলের মব শাসনকে দায়ী করেন। অবশ্য সেই সময় তিনি নিজেই ছিলেন ক্ষমতায়, যে ক্ষমতার দম্ভে তিনি আইন ও সংবিধানের তোয়াক্কা না করে বঙ্গভবনে গিয়ে বঙ্গবন্ধুর ছবি নামিয়ে ফেলেছিলেন। কূটনৈতিক একাধিক সূত্র বলছে, ভারত বাংলাদেশ সম্পর্ক এবং আওয়ামী লীগের নিষেধাজ্ঞা ও শেখ হাসিনার ইস্যু নিয়ে এই দুটি দেশ ছাড়াও আরো দুটি দেশের মধ্যস্থতায় কূটনৈতিক পর্যায়ে গত 2 সপ্তাহে বেশ কয়েক দফা আলোচনা হয়েছে এবং সে আলোচনাগুলো হয়েছে ভারত ও বাংলাদেশের বাইরে। একটি আলোচনা হয়েছে পশ্চিমা একটি দেশ এবং আরেকটি আলোচনা হয়েছে মধ্যপ্রাচ্যের একটি দেশে। সেসব আলোচনার পরেই শেখ হাসিনার এমন ইঙ্গিতপূর্ণ সাক্ষাৎকার ছাপা হয়েছে। এ কারণে কূটনৈতিক সূত্রগুলো বলছে, মার্কো রুবিওর এই সফরের পর এই অঞ্চলের দেশীয় আঞ্চলিক পরিস্থিতিতে অনেক নাটকীয় মোড় দেখা দিতে পারে।